আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে কথা বলবো মোটুকে নিয়ে। কেউ আবার মোটু পাতলুর মোটু ভেবে ভুল করবেন না, বরং এই মোটু হচ্ছে মোটোরোলার মোটো Edge Plus 2020। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই ফোনটির বেশ চাহিদা রয়েছে। 2023 সালে দাঁড়িয়ে 2020 সালের একটি ফোন কেনাটা কতটা যুক্তিযুক্ত হবে সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। বরাবরের মতো ক্যামেরার পেছনে উমর এবং ফাহাদকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া। আপনারা দেখছেন টেক হোম। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরুতে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। তার আগে জানিয়ে রাখি এটি 2020 সালের একটি ফ্ল্যাগশিপ ফোন, অতএব এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও ফ্ল্যাগশিপ গ্রেডের। ফোনটি হাতে নিলে সর্বপ্রথম আপনার মনে হবে যে আপনি একটি ডিসপ্লে ধরে আছেন, এবং এটি সুপার হ্যান্ডি একটি ফোন। দুই পাশে কার্ভড হওয়ায় হ্যান্ড গ্রিপ দারুণ ছিল। যদি এর বিল্ড মেটেরিয়ালের কথা বলি, ফ্রন্ট এবং রিয়ার উভয় পাশেই থাকছে গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। ভালো ব্যাপার হলো দুই পাশে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। রিয়ারে থাকছে একটি ক্যামেরা হাউস যাতে 3টি ক্যামেরা দৃশ্যমান। তার ডান পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং 108 মেগাপিক্সেলের ব্র্যান্ডিং। ক্যামেরা হাউসের একটু নিচে মোটোর লোগোটা দেখে কেউ আবার এটাকে ফিঙ্গারপ্রিন্ট ভেবে ভুল করবেন না, কেননা এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ডিসপ্লের নিচে। রিয়ারের উপর এবং নিচের দিকে থাকছে দুটো মাইক, সম্ভবত একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং অন্যটি ভিডিওর জন্য, বাট আই এম নট শিওর। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। পাওয়ার বাটনটি খাঁজ কাটা হওয়ায় রিচ করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়নি। যাই হোক, বাম পাশটা একদম ফাঁকা। উপর দিকে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। বটম পোর্শনে থাকছে সিঙ্গেল সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং লাউড স্পিকার গ্রিল, যেটি কিনা ইয়ারপিসের সাথে মিলে স্টিরিও সাউন্ড প্রোভাইড করে। আর এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। এই ফোনটির ওজন 203 গ্রাম এবং থিকনেস 9.6 মিলিমিটার। ব্যাক কভার ছাড়া এই ফোনটিকে ইউজ করলে দুই পাশের কার্ভের জন্য এর থিকনেসটা অনুমান করা না গেলেও ব্যাক কভার সহ ইউজ করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এটি বেশ মোটা একটি ফোন। এবার কথা বলা যাক এই ফোনটির আকর্ষণের কেন্দ্রবিন্দু এর ডিসপ্লে নিয়ে। এতে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে, যেটি 90 হার্জ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার এবং HDR10+ সাপোর্টেড। আর এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 385 পিক্সেল পার ইঞ্চ এবং স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 95.8%। ডিসপ্লের স্পেসিফিকেশনের কথা বাদ দিয়ে যদি এর ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে সর্বপ্রথম এর ব্রাইটনেস নিয়ে আমি স্যাটিসফাইড নই। বিশেষ করে আউটডোরে ডিরেক্ট সানলাইটে বেশ ভালোই প্যারা খেয়েছি। তাছাড়া এটি 90 হার্জ রিফ্রেশ রেটে লক করা, চাইলে আপনি 60 হার্জে সুইচ করতে পারবেন না। আর এটা এতটাই কার্ভ যে কার্ভের জন্য এজ এরিয়াগুলো কিছুটা ডার্ক দেখা যায়। সেই সাথে সব অ্যাপস ফুল স্ক্রিন সাপোর্ট করে না, যদিও সেটিংসে অপশন রয়েছে, তারপরেও অনেক অ্যাপ ফুল স্ক্রিন সাপোর্ট করে না। আমার মনে হয় যে কার্ভের অতিরিক্ত অংশগুলো অতিরঞ্জন ও মার্কেটে হাইপ তোলা ছাড়া আর কিছুই না। এবার যদি এই ডিসপ্লের গুড ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে এটি অত্যন্ত চমৎকার এবং কালারফুল একটি ডিসপ্লে, তবে সুপার অ্যামোলেডের মতো নয়। এর টাচ রেসপন্স যথেষ্ট ভালো, ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা নেই। তবে যে কথাটা একটু আগেও বললাম, এজ এরিয়াগুলোতে সামান্য ডার্কনেসের উপস্থিতি থাকায় ফুল স্ক্রিনে ভিডিও দেখে মজা পাবেন না। এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার না থাকলেও পিক ডিসপ্লে নামক একটা অপশন পাচ্ছেন, যেটা অনেকটা অলওয়েজ অন ডিসপ্লের মতোই কাজ করে। তবে পার্থক্য হলো অলওয়েজ অন ডিসপ্লে সবসময় জ্বলে থাকে, আর এটা ফোনটা হাতে নিলে কিংবা অতি সামান্য নড়াচড়া অনুভব করলে ডিসপ্লেতে টাইম, নোটিফিকেশন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর শো করে। যারা অলওয়েজ অন ডিসপ্লের জন্য ব্যাটারি নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটি দরকারি ফিচার বলে মনে করি। ডিসপ্লের আরেকটি চমক হলো ডিসপ্লেতে এইচ লাইট নামক একটি অপশন আছে, যেটা চালু করে রাখলে ফোন অথবা নোটিফিকেশন আসলে এভাবে আপনাকে জানান দিবে।
হার্ডওয়্যার সেকশনে এতে এসওসি হিসেবে থাকছে তৎকালীন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 865 5G চিপসেট। 7 nm প্লাস এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 2.84 GHz, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 650। ফোনটি রিলিজ হয়েছে 12GB LPDDR5 র্যামের সাথে 256GB UFS 3.0 স্টোরেজ ভেরিয়েন্টে। স্ন্যাপড্রাগন 865 এর পারফরমেন্সের কথা বললে আপনার নিত্যদিনের কাজগুলো কোনো প্রকার স্টার্টার, ল্যাগ, হিকআপ ছাড়াই খুব সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার যথেষ্ট ক্ষমতা রাখে এই সিপিইউ। এর অ্যাপ ওপেনিং, অ্যাপ সুইচিং, মাল্টিটাস্কিং এবং ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ভারী অ্যাপস রান করা এর পক্ষে কোনো ব্যাপারই না। 12GB র্যাম এবং 90Hz এর রিফ্রেশ রেট থাকায় সবকিছুতেই ব্যাটারি স্মুথ পারফরমেন্স পাবেন নিঃসন্দেহে। গেমারদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই, যে কোনো ভারী গেম রান করা যাবে অনায়াসেই। সফটওয়্যার সেকশনে এতে থাকছে স্টক অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেম। যারা কাস্টমাইজড ইউআই ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে এটা কিছুটা প্যারাদায়ক মনে হবে, এমনকি আমার কাছেও তাই মনে হয়েছে। আমার মনে হয় এখানে কিছু কাস্টমাইজ করে ইউজার ফ্রেন্ডলি করা উচিত ছিল। আমার কাছে এই ফোনটি সবচেয়ে দুর্বল দিক মনে হয়েছে এর ক্যামেরা সেগমেন্টটাকে। কেন দুর্বল দিক বলছি সেটা একটু পরে এক্সপ্লেন করছি। তার আগে চলুন জেনে নেই কি কি লেন্স থাকছে এতে। এর মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, সেই সাথে থাকছে ওআইএস এর সাপোর্ট। আরও থাকছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 8 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম টেলিফোটো লেন্স। আর ফ্রন্টে থাকছে 25 মেগাপিক্সেলের পাঁচহুল সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা পারফরমেন্সের কথা বললে ছবিতে প্রচুর ডিটেইল পাবেন, শার্পনেসের কোনো কমতি নেই, ডাইনামিক রেঞ্জ এভারেজ মানের, কিন্তু ছবির কালার নিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। ওভার এক্সপোজড বা স্যাচুরেটেড ছবি না তুললেও কিছু কিছু ছবির কালার ন্যাচারাল হলেও অধিকাংশ ক্ষেত্রে ডাল কালার প্রোভাইড করছিল। আর ডাল লাগার আরেকটা কারণ ছিল এর ওলেড ডিসপ্লে প্যানেল। সেম ছবিগুলো আমি সুপার এমোলেড এবং আইপিএস ডিসপ্লেতে নিয়ে দেখেছি, সেখানে আবার অতটা ডাল লাগেনি। এছাড়া এর নাইট মোড যথেষ্ট হেল্পফুল ছিল। পোর্ট্রেট মোডেও ভালো ছবি পেয়েছি। সাবজেক্টের এজ সেপারেশন ছিল চমৎকার। আলট্রা ওয়াইডেও মোটামুটি ভালো ছবি পাবেন, যদিও ডিটেইল কিছুটা লস হয়। তবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। টেলিফোটোর কথা বললে এখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাচ্ছেন এবং ছবির কোয়ালিটিও মোটামুটি ভালোর কাতারেই পড়ে। এতক্ষণ ক্যামেরার বদনাম শুনে যারা হতাশ হয়েছেন তাদের হতাশা দূর করার জন্য থাকছে জিক্যাম। ব্যাক ক্যামেরায় জিক্যাম ইউজ করে হয়তো আপনি মনের মতো কিছু ছবি পেয়ে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে জিক্যাম এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। সেলফি ক্যামেরাটা 25 মেগাপিক্সেলের হলেও আমার কাছে তেমন ভালো লাগেনি এর সেলফিগুলো। সবশেষে ক্যামেরা স্যাম্পলগুলো দেখে যা বুঝলাম, মোটরোলা ইমেজ প্রসেসিং এর দিকে একদমই নজর দেয়নি। এতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 6K 30 FPS এ, আর ফুল এইচডিতে 120 FPS পর্যন্ত। ভিডিওর ক্ষেত্রে ওআইএস বেশ ভালোই কাজ করে। এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, ভিডিওর সময় লেন্স সুইচ করা যায়, যেটা ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। সবশেষে বাকি থাকলো এর ব্যাটারি ব্যাকআপ। এর 5000 mAh এর ব্যাটারি হেভি ইউজে আমাকে একদিনের কাছাকাছি ব্যাকআপ দিয়েছে এবং নর্মাল ইউজে তার চেয়ে কিছুটা বেশি। এটা যেহেতু কিছুটা বড় ডিসপ্লে এবং রিফ্রেশ রেট 90Hz লক করা, সেই হিসেবে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাওয়া যায়। আর 18 ওয়াটের চার্জার দিয়ে একে ফুল চার্জ করতে প্রায় 2.25 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাচ্ছিল, যেটা খুব বিরক্তিকর ছিল। আমার মনে হয় ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এতে অন্তত 25 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। তো এই ছিল মোটো এইচ প্লাস এর বিস্তারিত বিষয়াদি। এবার যদি এর ফাইনাল ক্যালকুলেশনে আসি, আমার কাছে এর পারফরমেন্স ছাড়া আর কোনো কিছুই ভালো লাগেনি। বিশেষ করে এখানে ওলেড ডিসপ্লের পরিবর্তে যদি সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতো, তাহলে আমার মতে 16 কলার অন্তত 12 কলা পূর্ণ হতো। বর্তমান সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই ফোনটি 32 থেকে 35 হাজারে বিক্রি হচ্ছে, আর এর অধিকাংশ ক্রেতা শুধু এই জন্যই ফোনটি কিনছে যে এটি বিশ্বের সবচেয়ে কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন। সব দিক বিবেচনায় যদি আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করি, তাহলে স্যামসাং S20 প্লাসকে আমার কাছে ভ্যালু ফর মানি ডিভাইস মনে হয়েছে, অন্তত এই বাজেটে। সো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।